দর্শক, আমাদের আজকের টিভিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিয়া তাজমিম। আমাদের আজকের আলোচনার বিষয় ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর উপায়। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ডাক্তার সিনথিয়া আলম, কনসালটেন্ট ডার্মাটোলজি, মেডিক্স, ইউনাইটেড হসপিটাল। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাকে অনেক ধন্যবাদ। আপু, আমরা শুরুতে জানতে চাচ্ছিলাম যে এখন মানুষজনের মধ্যে ফর্সা হওয়ার প্রবণতা অনেক বেড়ে গেছে, তো এই কারণে বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করে, এগুলো আসলে কতটা ক্ষতিকর? হ্যাঁ, আপনি সুন্দর টপিক বলেছেন। কারণ হচ্ছে এই যে ফর্সা করার ক্রিম ব্যবহার করে, এটা নিয়ে আমরা পরে বলবো। অনেকেই আসে আমার চেম্বারে, তারা বলে এসে যে হচ্ছে আমার গায়ের রং আমি ব্রাইট করতে চাই, বা আমার গায়ের রং ফর্সা বা কালো করতে চাই। আমরা প্রতিটা মানুষই, আমরা আসলে যেই গায়ের রং আমাদের সোর্সটা দিয়েছে সেই গায়ের রংটাকেই আমরা কিন্তু মেনে নিতে হবে। কারণ হচ্ছে সেটাই সুন্দর। আমাদের প্রতিটা জীব, আমরা সবাই সুন্দর। এখন তারপরেও অনেকে চায় যে না, আমি আরেকটু ফর্সা হলে ভালো হতো, আরেকটু যদি ব্রাইট হতাম ভালো হতো। সেক্ষেত্রে এই জন্য অনেকেই অনেক ধরনের ক্রিম, যেগুলো সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায়, আবার দেখা যায় অনেকে বাইরের মার্কেট থেকে কিনে নিয়ে আসছে, বা অনেকেই অনেক জায়গায় চাইনিজ ক্রিম, কোরিয়ান ক্রিম, অনেক কিছু ইউজ করছে। এগুলো ফেয়ারনেস ক্রিম যেগুলো আছে, এগুলোতে কিছু খারাপ ক্ষতিকর উপাদান থাকে। হ্যাঁ, মার্কারি, লেড, স্টেরয়েড, এই ধরনের ক্ষতিকর উপাদানগুলো যে দিনের পর দিন ব্যবহার করার সাথে সাথে দেখা যাবে কি এগুলো আমাদের ত্বকের উপর একটা সময় পর্যন্ত ব্রাইট করে, একটা সময় পর্যন্ত ফর্সা করে, তারপরে দ্বিগুণ হারে স্কিনের খারাপ হতে শুরু করে। দেখা যায় আরও মেস্তার মতো কিছু কিছু কালো কালো ছোপ ছোপ দাগ হওয়া শুরু করে। তারপরে দেখা যায় অনেক ধরনের, এটাতে কিন্তু স্কিন ক্যান্সারও হতে পারে। এটা ছাড়াও স্কিন ক্যান্সার হওয়ার প্রবণতা কিন্তু বেড়ে যায়। আমি বলবো এই ধরনের ত্বকের জন্য যেই ফর্সাকারী ক্রিম বাজারে বা সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করার জন্য ওনারা বিক্রি করেন, এটা বন্ধ করা উচিত। মানে চিকিৎসকের পরামর্শ ছাড়া আসলে ত্বকে এসব ব্যবহার করা উচিত না। ত্বকে আমাদের, যেহেতু ত্বক অনেক সেন্সিটিভ, আমাদের সব থেকে বড় অঙ্গ হচ্ছে ত্বক। এই ত্বক আমাদের ঠিক রাখতে হলে দেখা যাবে কোনো ধরনের কোনো কিছু যদি ইউজ করা হয়, বা কোনো ক্রিম বা কোনো প্রোডাক্ট বা কোনো কেমিক্যাল, অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই ব্যবহার করা উচিত। আচ্ছা, আর অনেকেই তো একটু উজ্জ্বলতা চায় ত্বকের, এর জন্য কি কোনো ধরনের ট্রিটমেন্ট আছে? লেজার বা এখন তো অনেক আধুনিক ট্রিটমেন্ট বাংলাদেশে হয়। হ্যাঁ, এখন আমাদের কি ত্বকের ব্রাইটনেসের জন্য কিছু ট্রিটমেন্ট করা হয়। হ্যাঁ, এটা শুধু আমাদের দেশে না, এই ব্রাইটনেসের জন্য ট্রিটমেন্টগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, এটা আপনি ধরেন অনেক সেলিব্রিটিরাও ইউজ করে, সেলিব্রিটিরাও এই ট্রিটমেন্টগুলো নিয়ে থাকে। দেখবেন বলিউডে, হলিউডে ওনারাও কিন্তু এই ট্রিটমেন্টগুলো নেয়। তো আমি বলবো যে ব্রাইটনেসের জন্য যেই ট্রিটমেন্টগুলো নেয়, লেজার ছাড়াও এখন কেমিক্যাল পিলিং, দেখা যায় পিআরপি, তারপরে হচ্ছে অনেক ধরনের মেজোথেরাপি, এগুলো কিন্তু করা হয়। আর লেজারের মধ্যে কার্বন লেজার করা হয়, কার্বন লেজার করতে হয়। এগুলো না সেশন আছে, এগুলো কোনোটাই একটা সেশনেই যে ম্যাজিকের মতো কাজ করবে, বা একটা সেশনের পরেই যে তার ব্রাইটনেস বেড়ে যাবে এরকম না। তার এগুলো সেশন মেনটেন করতে হয়, প্লাস এটা শেষ হবার পরেও কিন্তু তার কিছু নিয়ম মেনে চলতে হয়, বা ত্বকের কেয়ার নিতে হয়, ত্বকের যত্ন নিতে হয়। আমি এটাতেই আসছিলাম যে কেউ একজন একবার এই ট্রিটমেন্টগুলো করলো, তারপর এটা ধরে রাখতে আসলে কি করতে হবে, কিভাবে মেনটেন করবে উনি? হ্যাঁ, আমি প্রথমে বলি যে ব্রাইটনেসের জন্য ত্বকের কিন্তু বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট, যেমন প্রসিডিওর, এগুলো করা হয়। সেটার মধ্যে কেমিক্যাল পিলিং, কার্বন লেজার, এছাড়াও কিন্তু গ্লুটাথিয়ন নামে কিছু আইভি আমাদের সলিউশন বা হচ্ছে ড্রিপে দেয়া হয়। হ্যাঁ, ইদানিং ব্রাইটনেসের জন্য। এটা কিন্তু না 1888-এ এটা ফার্স্ট ইউজ করা হয় বা ইনভেন্ট করা হয়। এটা কিন্তু তখন ইউজ করা হয়েছিল যখন কোনো কেমোথেরাপি বা অনেক সিভিয়ার ডিজিজের জন্য কোনো পেশেন্টের শরীরের মধ্যে দেখা যায় যে তার এনার্জি বা ইমিউনিটি কমে যাচ্ছে, তখন এই ইমিউনিটি বুস্ট আপ হিসেবে এই গ্লুটাথিয়নটা ইউজ করা হয়। যখন এই গ্লুটাথিয়ন ইউজ করা হয়, তখন দেখা যায় যে এই গ্লুটাথিয়নের কারণে কিছু পেশেন্টের স্কিন খুবই ভালো হয়ে গেল, ত্বকের মসৃণতা বেড়ে গেল, ব্রাইটনেস বেড়ে গেল। তখন তারা চিন্তা করলো কেন না এটা আমরা স্কিন ব্রাইটনেসের জন্য ব্যবহার করি। তো সেক্ষেত্রে তারপর থেকে হলিউডে, বলিউডে দেখা যায় এই ব্রাইটনেস প্লাস হচ্ছে এই ইমিউনিটি বুস্টার, এনার্জি বুস্টার হিসেবে
তখন থেকে এই গ্লুটাথিয়ন ব্যবহার করে। গ্লুটাথিয়ন কিন্তু কিছু সেশনের মাধ্যমে নিতে হয়। এই গ্লুটাথিয়ন নেয়ার পর কিন্তু এক একজনের রঙের যে শেড, আমাদের যে স্কিন কালার, এই শেডটা 3 শেড হালকা হতে পারে। হ্যাঁ, নর্মাল কালারের থেকে 3 শেড হালকা হতে পারে। এবং কিন্তু এটা টোটাল শরীরের, টোটাল ত্বকের স্কিন, হ্যাঁ, আমাদের টোটাল ত্বক, পুরো বডির ত্বক, এটা শুধুমাত্র ফেসের জন্য না। অনেকেই মনে করে যে না, আমার গায়ের কালার ঠিক আছে, আমি ফেসটা একটু ব্রাইট করতে যাচ্ছি, ফেসটা একটু কালো হয়ে গেছে বা আনইভেন টোন হয়ে গেছে, সেক্ষেত্রে কেমিক্যাল পিলিং করতে পারে, লেজার, কার্বন লেজার করতে পারে। এগুলো সেশন মেনটেন করার পর বাসায় আমরা কিছু নিয়ম বলে দেই, কি কি নিয়ম মানতে হবে। নিয়মের মধ্যে থাকে তাদের অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে। সানস্ক্রিন ব্যবহারের কিছু নিয়ম আছে, এটা কতক্ষণ পর পর দিতে হবে এবং কতটুকু পরিমাণ দিতে হবে, এইটা আমরা বলে দেই নিয়ম। সেই নিয়ম অনুযায়ী সে যদি ফলো করতে থাকে, দেখা যায় তার ব্রাইটনেসটা সে মানে মেনটেন করতে পারে। আচ্ছা, মেনটেন করলে কি এটা দীর্ঘস্থায়ী হয়? মানে এমনিতে কেউ এই ট্রিটমেন্টগুলো নিল, তারপরে কতদিন তার উজ্জ্বলতাটা সে ধরে রাখতে পারবে? এই ট্রিটমেন্টগুলো আসলে কোনোটাই পার্মানেন্ট না। হ্যাঁ, সবগুলোই হচ্ছে গ্লুটাথিয়ন ট্রিটমেন্টটার কথা যেটা বললাম, সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়, কিন্তু তার মেনটেন করতে হবে, তার সেইভাবে মেনটেন করে তার হচ্ছে ব্রাইটনেসটা ধরে রাখতে হবে। কেন? কারণ সে যদি সানস্ক্রিন ঠিক মতো না দেয়, কিছু তার মেনটেন করতে হবে, স্কিন ক্লিনজিং থেকে শুরু করে কিছু জিনিস মেনটেন করতে হবে, করলে দেখা যাবে যে তার দীর্ঘস্থায়ী হচ্ছে। আদার ট্রিটমেন্ট যেগুলো কার্বন লেজার, কেমিক্যাল পিলিং, সেইগুলোর ক্ষেত্রে কি হবে, সেইগুলো যদি সেশন ওয়াইজ নেয়, হ্যাঁ, হালকা থাকবে এবং হচ্ছে ব্রাইটনেস থাকবে, তার টোনগুলো আস্তে আস্তে হালকা, আনইভেন টোন যেগুলো সেগুলো আস্তে আস্তে হালকা হবে। এটাও থাকতে পারে, এটা দেখা যায় কম থাকে, বাট এটা অনেক দিন থাকে না। আচ্ছা, মানে এই সময়টা কি 3 থেকে 5 বছর বা কয়েক মাস এরকম হয় কি? না, গ্লুটাথিয়নের ক্ষেত্রে এটা যদি একটা সেশন আছে, এটার একটা ডোজ আছে, এটা যদি মেনটেন করে, সেই ক্ষেত্রে এটা 3 বছরের মতো যেতে পারে, কিন্তু এটা ডোজ আছে। আচ্ছা আচ্ছা, তো এই ট্রিটমেন্টগুলো কি কোনো সাইড ইফেক্ট আসে? কারণ আপনি বললেন যে ক্রিমটা ইউজ করলে সাইড ইফেক্ট থাকতে পারে অনেক সময় চিকিৎসকের পরামর্শ ছাড়া, তো এই ট্রিটমেন্টের মানুষ তো অনেকেই ভয় পায় করতে। হ্যাঁ, ভালো কোশ্চেন। আসলে ট্রিটমেন্টটা কি, একটা প্যারাসিটামল যখন আমরা খাই, এই প্যারাসিটামলেরও কিন্তু অনেক ধরনের সাইড ইফেক্ট আছে। সামান্য প্যারাসিটামল আমরা কিন্তু খেয়ে ফেলছি, এরকম সব কিছুরই সাইড ইফেক্ট আছে। গ্লুটাথিয়নের এখনও কন্ট্রোভার্সিয়াল, এখনও ওটা নিয়েও কথা হচ্ছে, ওটারও সাইড ইফেক্ট আছে। দেখা যায় এটা বিভিন্ন, কার হচ্ছে কার হবে এটা কিন্তু ডিপেন্ড করে। দেখেন, আপনার কিন্তু প্যারাসিটামল খেলে কোনো ধরনের প্রবলেম হচ্ছে না, অনেকের কিন্তু প্যারাসিটামল খেলেও কিন্তু রিয়াকশন করে, হাইপারসেনসিটিভ রিয়াকশন হয়। হ্যাঁ, দেখা যায় তার বডিতে সেটা রিয়াক্ট করছে। তো এই জন্যই বলবো যে অবশ্যই একজন যখন স্কিন বিশেষজ্ঞ বা হচ্ছে ত্বক বিশেষজ্ঞ তাকে এই ট্রিটমেন্টটা দিবে, তার আগে কিন্তু কিছু তার রুটিন চেক আপ বলেন, তার কিছু লাইফস্টাইল, এগুলো কিন্তু জিজ্ঞেস করে সে অনুযায়ী তাকে এটা দেয়া যাবে কিনা। অনেকে সারাক্ষণ রোদেই থাকে, তাকে এখন এটা দিলে তার হিতে বিপরীত হতে পারে, রোদেই কাজ করতে হয়, তাদের এখন আউটডোর শুটিং থাকে বা অনেক ধরনের কাজ করতে হয়, তো তাকে কিন্তু দিয়ে এটাতে আমরা ভালো রেজাল্ট পাবো না। কারণ হচ্ছে সে ট্রিটমেন্টটা নেওয়ার পর তার রোদে যেতে হচ্ছে সরাসরি, দেখা যাবে সেক্ষেত্রে কি তার কালার আরও ডেটোরেট করবে। এই জন্য আমি বলবো যে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী যদি নির্দিষ্ট কোন পেশেন্টের জন্য কোনটা উপযোগী তাকে সেটা দেওয়া হয়, তাহলে সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা কম। আচ্ছা, তার মানে এটা হলো যে ব্যক্তিভেদে আলাদা আলাদা হয়, এক একজনের লাইফস্টাইল আলাদা, কাজের ধরন আলাদা, এবং আমরা তো দেখি এখন বিউটি পার্লার গুলোতেও এই ধরনের ট্রিটমেন্ট অনেক ক্ষেত্রে হয়। সেক্ষেত্রে কি চিকিৎসকের কাছে যাওয়াই ভালো, না ওখানে কম খরচে একটু এই ট্রিটমেন্টটা করা ভালো? এই যে বিউটি পার্লারের কথাটা বললেন, এটা আসলে কি আমাদের এটা এখন সবকিছু নিয়ে বিজনেস হয়ে গেছে। এখন কোনটাতে মানুষ বেশি বিজনেসের দিকে ঝুঁকে পড়ে, ত্বক, ফর্সা, এই ধরনের জিনিসগুলো দিয়ে বিজনেস করা ইজি, দেখা যায় এই জন্য এই বিজনেসগুলো স্টার্ট করে দিয়েছে। কিন্তু আমি বলবো তাদের কোনো ধরনের লেজার ট্রিটমেন্ট অথবা কোনো মেডিকেল প্রসিডিউর, এগুলো কিন্তু মেডিকেল প্রসিডিউর, এগুলো করার কিন্তু লাইসেন্স নেই। এবং শুনবেন আপনি অনেক ইনজেক্টেবলই অনেককে দিচ্ছে, এই গ্লুটাথিয়ন কিন্তু ইনজেক্টেবল, এইটা কখনোই কোনো ধরনের নন মেডিকেল দিতে পারে না। এখন এটার জন্য কিন্তু আমাদের হাইকোর্ট থেকে রুলস হয়েছে, এটা কিন্তু দিলে তার বিরুদ্ধে আইনাগত অবশ্যই পদক্ষেপ নিতে হবে।
আচ্ছা, তার মানে যে ত্বকের ট্রিটমেন্ট করতে চায় তার আসলে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়াই ভালো। ত্বককে ভালোবাসলে, আচ্ছা। যদি মনে করে যে সহজে খুব কমের মধ্যে কোনো কিছু করতে চায়, সেক্ষেত্রে তার যে কোনো নিজের ত্বকের ক্ষতি করলে যেতে পারে যে কোনো জায়গায়। বাট যদি সে তার ত্বককে সত্যিই ভালোবেসে থাকে, ত্বককে হেলদি রাখতে চায়, একজন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী থাকবে, অথবা হচ্ছে সে নিজের ত্বকের যত্ন নিবে। আপনি বলছিলেন যে সেলিব্রিটিদের দেখে অনেকে সেলিব্রিটিরা এই ট্রিটমেন্টগুলো নেয়, তো সেলিব্রিটিদের তো সাধারণ মানুষ ফলো করে। এখন কি বাংলাদেশেও এই ধরনের সব ট্রিটমেন্টই হয়? আমাদের সেলিব্রিটিরা আমরা জানতাম যে আগে দেশের বাইরে যেত, এখন কি বাংলাদেশে সব ট্রিটমেন্ট হচ্ছে স্কিনের? হ্যাঁ, আমাদের আগে দেখা যেত এটা হচ্ছে ইউরোপীয় কান্ট্রিগুলোতে অনেক বেশি এই ট্রিটমেন্টগুলো কিন্তু প্রচলিত ছিল। এখন বাংলাদেশে কিন্তু এই সব ট্রিটমেন্টগুলোই হচ্ছে। আচ্ছা। এই ট্রিটমেন্টগুলো দেখা যায় কি ইউরোপীয় ওদের সেলিব্রিটিরা, বলিউড সেলিব্রিটি, হলিউড সেলিব্রিটি, ওদের কিন্তু হলিউড সেলিব্রিটির ক্ষেত্রে তারা স্কিন কিন্তু ব্রাইটেন করতে জন্য ইউজ করতেছে। ওদের কিন্তু ফর্সা বা শেড হালকা এরকমের প্রতি কিন্তু তাদের কোনো দেখা যায় যেটা থাকার কথা আমাদের এশিয়ানদের যেটা আছে ওদের কিন্তু সেটা নেই। তারপরেও কিন্তু তারা কি করে, এটা নিচ্ছে, এটা ইমিউনিটি বুস্ট, এনার্জি বুস্ট হিসেবে কাজ করে, আবার ব্রাইটনেসটাও কিন্তু মেনটেন করে। এছাড়াও কিন্তু অনেক ধরনের উপকারিতাও আছে। এখনো এটা স্টাডির মধ্যে, তো এটা দেখা যায় যে এখন স্টাডি চলছে গ্লুটাথিয়নকে নিয়ে। তো গ্লুটাথিয়ন আমি মনে করি তারা অনেকদিন আগে থেকে নিচ্ছে, এবং বলিউডের সেলিব্রিটিদের কথা বলবো, আপনি জানেন সোনম কাপুর, কাজল, তারা এইসব ট্রিটমেন্টের জন্য আলোচনায় অনেক তারা নিয়েছে। হ্যাঁ, অনেকেই নেয়, শুধু যে তারা তা কিন্তু না, অনেক কিন্তু স্কিন ব্রাইট তারপরেও তারা নিচ্ছে, ইমিউনিটি বুস্টার হিসেবে নিচ্ছে। তাদের কিছু আনইভেন টোন থাকে, সেটা মেনটেন করার জন্য দেখা যায় লেথার্জিক লুক, টায়ার্ড লুক থাকে আয়ের নিচে, তো এই জিনিসগুলো মেনটেন করার জন্য কিন্তু গ্লুটাথিয়নটা নেয়। এছাড়াও আরও ব্রাইটনেসের ট্রিটমেন্ট যেগুলো আছে এগুলো কিন্তু সব আমাদের দেশে এখনো হয়। মেনলি হচ্ছে মেডিক্সে, আমি যেখানে প্র্যাকটিস করছি আমার চেম্বারে এগুলো রেগুলার এই ট্রিটমেন্টগুলো করে থাকি। মেডিক্সে করি, ইউনাইটেড হসপিটালে করা হয়, এগুলো ট্রিটমেন্ট আমি করে থাকি। এই ট্রিটমেন্টগুলো কি একটু ব্যয়বহুল? দেখা যায় কি আপনি কোন ট্রিটমেন্টটা নিচ্ছেন। এখন এই ট্রিটমেন্টটার কস্ট বা হচ্ছে এই প্রসিডিউরটার কস্ট ডিপেন্ড করে ওই প্রোডাক্টের উপর। এখন ভালো প্রোডাক্ট, যে প্রোডাক্টটা ইউরোপিয়ান বা হচ্ছে ভালো প্রোডাক্ট বাইরে থেকে আনা হয়, সেই প্রোডাক্টের ক্ষেত্রে কস্টিংটা বেশি হবে। অনেকে দেখা যায় কি অনেক কোরিয়ান, চাইনিজ, অনেক ধরনের, এগুলো আসলে হেলদি না বা হচ্ছে এটা অথেন্টিক না, তখন আমরা ওই ধরনের ওগুলো দিতে চাই না, কারণ এটাতে ক্ষতি হতে পারে, আমরা তো রিস্ক নিতে পারি না। তো আমি বলবো যে অথেন্টিক যেটা ভালো, একটু এক্সপেন্সিভ হলেও সেটাই নেওয়া উচিত, ত্বকের ক্ষেত্রে কম্প্রোমাইজ করা উচিত না। সেটাই, যে সবাই চায় যে তাকে একটু সুন্দর দেখাক, সেজন্যই এই ট্রিটমেন্টগুলো নেয়, কিন্তু মানে এখানে আবার কম দামে নিতে গেলে আবার হিতে বিপরীত হয়ে যেতে পারে। তো আপনি ট্রিটমেন্টের কথা বললেন, কিন্তু এমনিতে কি ঘরোয়া কোনো উপায় আছে যে যার মাধ্যমে ত্বক একটু ভালো রাখতে পারে, উজ্জ্বল করা যায়? আমি আপনাকে বলি, আমরা দেখবেন যে জন্মের পর একটা শিশুর ত্বক কতটা মসৃণ থাকে, কতটা হেলদি থাকে। সে যখন আস্তে আস্তে বড় হতে থাকে, দেখেন এজটাতে দেখা যায়, তারপরে দেখা যায় আস্তে আস্তে কিন্তু স্কিন নষ্ট হতে থাকে, আনইভেন টোন হতে থাকে, এজিং হতে থাকে, এগুলো কিন্তু আস্তে আস্তে আসে। কেন আসে? কিছু ফ্যাক্টর আছে। এই ফ্যাক্টরগুলো কি কারণে হচ্ছে, এই ফ্যাক্টরগুলো কিন্তু যদি সে ঘরোয়াভাবে বা মনে করেন দৈনিক লাইফে মেনটেন করতে পারে, তাহলে কিন্তু এটা থেকে রেহাই পাওয়া সম্ভব। আমি ফ্যাক্টরের মধ্যে বলবো লাইফস্টাইল। এক একটা মানুষের লাইফস্টাইল যদি মডিফিকেশন করতে পারে, তার স্কিন হেলদি রাখা সম্ভব, ত্বক সুন্দর রাখাও সম্ভব। আমি ধরেন লাইফস্টাইলের মধ্যে স্লিপ প্যাটার্ন, হ্যাঁ, আপনি কতক্ষণ ঘুমাচ্ছেন এবং কোন টাইমে ঘুমাচ্ছেন, এটার সাথেও কিন্তু ত্বক সম্পৃক্ততা আছে। যখন আপনি রাত্রে ঘুমাবেন, হ্যাঁ, ঘুমের মধ্যে মেলাটোনিন নামে একটা হরমোন রিলিজ হয়। এটাতে কি হয় দেখা যায়, এই মেলাটোনিন আমাদের স্কিন ব্যারিয়ারকে মানে হেলদি করে, দেখা যায় সেল ড্যামেজটাকে প্রতিরোধ করে। এগুলো কিন্তু দেখা যায় মেলাটোনিন হরমোন করে। রাতে অনেকে ঘুমায় না, রাতে দেখা যায় তাদের ঘুমানোর অভ্যাস কি সকালে, তখন দেখা যায় এই মেলাটোনিনটা বের হতে পারে না বা সিক্রেশন হতে পারে না, দেখা যায় তখন আমাদের ত্বকের ক্ষতি হয়। আবার সানস্ক্রিন, আরেকটা বলবো সানস্ক্রিন। আমরা কিন্তু আমাদের দেশে সানস্ক্রিন ব্যবহারটা এখনো মানুষের মধ্যে মনে হয় যে এটা
এখন ব্যবহার করতে হবে, কিন্তু না, এটা ডেইলি রুটিনের মধ্যে ইনক্লুড করতে হবে। ছেলে মেয়ে সবাই, এখন ছেলেরাও কিন্তু ত্বক নিয়ে অনেক সচেতন, তারা কিন্তু অনেক ধরনের ট্রিটমেন্ট নিচ্ছে। আমার চেম্বারেও দেখা যায় যে ছেলেরা ত্বক নিয়ে জানতে আসে তারা কি করতে পারে মেনটেন করার জন্য। তো এই যে সানস্ক্রিনটা, এটা ছেলে মেয়ে নির্বিশেষে অবশ্যই তাদের রোদে যাবার 30 মিনিট পূর্বে, আর মেয়েদের ক্ষেত্রে কিচেনে কাজ করতে হয়, ছেলেরাও কিচেনে কাজ করতে গেলে তাদেরকেও 30 মিনিট পূর্বে দিতে হবে, এবং 2 ঘন্টা পর পর কিন্তু রিঅ্যাপ্লাই করতে হবে। অনেকে বলে কি, আমি তো বাসায় থাকি, আমার তো বাইরে যাওয়া হয় না, তাহলে আমি তো দরকার নাই। কিন্তু না, বাইরের আলো যখন আপনার রুমে ঢুকে বা আপনার রুমে আসছে, আপনি লাইট জ্বালানো ছাড়া আপনি সবকিছু দেখতে পাচ্ছেন, তার মানে আপনার স্কিনের উপরেও প্রভাব ফেলছে। আর এই ধরনের দেখবেন যে কিছু লাইট আছে, এই যে মোবাইলের লাইট, এই ধরনের লাইটগুলোতেও কিন্তু স্কিনের উপর প্রভাব ফেলে, এই মেলানিনটাকে কিন্তু বাড়ায় দেয়। তো এইটা তখন দেখা যায় আমাদের স্কিনের মধ্যে এই আনইভেন টোন বলেন, পিআই মানে কিছু কালো কালো ছোপ ছোপ দাগ, মেস্তা, এগুলো আসা শুরু করে। এই জন্য আমি সবাইকে বলবো, প্রথমে লাইফস্টাইল একটা মডিফিকেশন করতে হবে, তারপরে সানস্ক্রিন মেনটেন করতে হবে। তা আর পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিনজিং যেটা, সেটা যদি রেগুলার করে, এটাতেই ত্বক সুস্থ রাখা ঘরোয়া পদ্ধতিতে সম্ভব। কিন্তু তাই বলে ডাবল ক্লিনজিং, একটার পর একটা সিকুয়েল, দেখবেন আপনি এখন অনেক ধরনের লাইভ হয় যেটাতে দেখাতে থাকে যে একবার এটা দিয়ে ক্লিন করা হচ্ছে, আরেকবার ওটা দিয়ে ক্লিন করা, টর্চার, এগুলো করা যায় না। এগুলো স্কিনের উপর এত কিছু করার, অ্যাপ্লাই করার ঠিক না। বরং সে যেটা ইউজ করবে, একটা সানস্ক্রিন, একটা ময়শ্চারাইজার, এনাফ। এর থেকে বেশি আর কিচ্ছু ইউজ করা উচিত না ত্বকের ক্ষেত্রে। ত্বককেও বুঝতে হবে, ত্বককেও মানে ব্রেদিং এর একটা চান্স দিতে হবে। ত্বক তো অনেক সেনসিটিভ একটা বিষয়। আপনি এজিং এর কথা বলছিলেন, তো বয়স কি ধরে রাখা যায় কোনোভাবে মেনটেন করলে? হ্যাঁ, ভালো কোশ্চেন। বয়স ধরে রাখা বলতে কি, অবশ্যই আমি বলবো আমরা সব বয়সেই সুন্দর। আবার এই সৌন্দর্যটা আমরা মনে করি যে হ্যাঁ, আমি নিজেকে কনফিডেন্স ফিল করি, আমি যখন কনফিডেন্ট ফিল করব যে আমার এই বয়সে এই লুকে আমাকে কনফিডেন্ট লাগছে, তো আমি এই বয়সটাকে যদি আর একটু মেনটেন করতে পারি তাহলে কিভাবে সম্ভব। তো আপনি, আমাদের ট্রিটমেন্টের মধ্যে কিছু প্রসিডিউর আছে এখন অ্যান্টি এজিং ট্রিটমেন্ট হিসেবে, তো সেটা আমরা দেই যারা নিতে চায়। এটা বোটক্স নামে একটা ট্রিটমেন্ট আছে, এখন খুবই প্রচলিত। বাইরের কান্ট্রিতে অনেক আগে থেকে প্রচলিত ছিল, বাংলাদেশেও অনেক আগে এসছে। আগে দেখা যেত বাংলাদেশের অনেকেই বাইরে থেকে নিতে যেত, এখন যেহেতু আমাদের দেশেই সব থেকে অথেন্টিক এবং ভালো প্রোডাক্ট দিয়েই বোটক্সটা করা হয়, অ্যালার্গেন দিয়ে, তো এখানেও দেখা যায় অনেকেই নেয়। এবং এটা দিয়ে আমাদের যে বলিরেখা, মুখের যে বলিরেখাগুলো, কপালের বলিরেখা, নাকের দুই পাশের বলিরেখা, ন্যাসোলেভিয়াল ফোল্ড, চোখের দুই পাশে ক্রসফিট, দেখা যায় থুতনির দুপাশে, হ্যাঁ, এই লাইনগুলোকে টোটালি আমরা 6 থেকে 8 মাস বা অনেকের ক্ষেত্রে একটু বেশি দিন যদি সে মেনটেন করতে পারে তাহলে স্থায়ী হয়। এটা আবার সে আবার নিতে চায়, এখানে কোনো বলিরেখা যখন পড়ে না, অনেকে কি এটা আর্লি 30s থেকে নেওয়া স্টার্ট করে। এই ভাঁজগুলো যখন পড়ে না, তখন কিন্তু ভাঁজ সৃষ্টি হয় না। একটা ভাঁজ ছোট থেকে আস্তে 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 মোটা হয় ভাঁজগুলো, ফাইন রিঙ্কেল পড়ে, তারপর এটা ডিপ রিঙ্কেল হয়। তো এইটা যখন আটকানো হয় তখন দেখা যায় রিঙ্কেলগুলো আসতে দেরি হয়, রিঙ্কেল পড়ে না। এটাই দেখা যায় এই যে আমাদের আইলিড ড্রুপিং বা এই ধরনের প্রবলেমগুলো থাকে, এগুলোতে দেখা যায় বোটক্সে ভাঁজ সহ অনেক ধরনের মানে বয়স কমানোর ক্ষেত্রে অনেক কিছুতেই হেল্প করে। এই যে ত্বকের ট্রিটমেন্টগুলো শুরু করার কি কোনো নির্দিষ্ট বয়স আছে যে 18-র আগে করা যাবে না বা পরে, এরকম কিছু? বিভিন্ন ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা বয়স লিমিট থাকে। বাইরের কান্ট্রিতে যে দেখবেন যে আমাদের এজিং এর তুলনায় তাদের এজিং খুব তাড়াতাড়ি হয়, সেক্ষেত্রে দেখবেন আপনি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ওখানে আর্লি 20 বা লেট 20-তে তাদের কিন্তু বয়স অনেক বেশি হয়। কিন্তু আমাদের দেশে দেখা যায় লেট 20 অথবা আর্লি 30-র দিকে অনেকের ভাঁজ আসে, তাও সীমিত পরিমাণে। তখন যদি সেই ভাঁজটা যদি দূর করতে চায় তখন নিতে পারে, বাট আমরা লেট 20 থেকে বা আর্লি 30 থেকে আমরা দিতে পারি, এটাতে কোনো প্রবলেম হয় না। আগে ট্রিটমেন্ট শুরু করলে কি তখনই মানে বয়স বেড়ে যাওয়ার ইয়েটা কমে যায় নাকি? হ্যাঁ, না, আপনি ঠিক বলেছেন। এটা যেমন ধরেন আপনি একটা ভাঁজ পড়লো না, একটা জায়গায় ভাঁজ পড়তে পড়তে একটা কাপড় যদি কুচকায় থাকলে কিন্তু অনেক দিন ধরে ওটা কুচকাই থাকে,
বাড়তে থাকে। কিন্তু আবার আপনি যদি একটা মুখের ধরেন এই কুচকানো ভাবটা দূর করার জন্য আপনি ওটাকে আয়রন করে রাখলেন, এখন আমি এইভাবে বুঝাচ্ছি, কিন্তু তারপরেও তখন দেখা যায় কি ভাঁজটা কিন্তু পড়ে না। তো সেভাবে এখন আমি বোটক্স দিয়ে আমার মাসেলগুলোর যে মুভমেন্টগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। যেমন যেখানে ভাঁজ আসবে আমাদের আস্তে আস্তে কিন্তু কোলাজেন মুখের কমে যায়, দেখা যায় স্যাগিনেস বেড়ে যায়। ওই বোটক্সটা দেখায় একটা টক্সিন, এই টক্সিনের কারণে মুভমেন্টগুলোকে মাসেলে পুশ করার কারণে থেমে যায়। তখন ওই মুভমেন্টটা না হওয়ার কারণে আমাদের রিঙ্কেল পড়ে না। ওই রিঙ্কেল না পড়ার কারণে এই ভাঁজ আসে না। এই ভাঁজটা আপনি যত আগে থেকেই থামাতে পারবেন তত ভালো, কারণ আপনি লেট করে গেলেন তখন কিন্তু সম্পূর্ণটা ভাঁজ যাবে না, একটু হলেও ভাঁজ থাকবে। এই জন্য আমরা বলি ভাঁজ, অনেকে আবার জিজ্ঞেস করে কি যে এই ভাঁজটা কি আমি যখন নিব না তখন কি আরো বেড়ে যাবে নাকি? এরকম কিচ্ছু না। আপনি এখন যেরকম ট্রিটমেন্ট না নিলে সেরকমই থাকবে, এমন না যে ভাঁজটা তখন বেড়ে যাবে। ভাঁজটা আপনার আগে যেরকম ছিল ট্রিটমেন্ট নেওয়ার আগে সেরকমই থাকবে, বরং আপনি যদি এটা ট্রিটমেন্ট নেন ভাঁজটা আরো কম পড়বে। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে একটু পরামর্শ চাচ্ছি যে যারা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে বা উজ্জ্বলতা ধরে রাখতে আসলে মানুষের কি করা উচিত? আমি বলবো ত্বকের উজ্জ্বলতা যদি সে চায় বাড়াতে বা তার যেটা আগে ছিল প্রিভিয়াস যে ব্রাইটনেসটা ছিল সেটাও যদি আনতে চায়, ফেরত আনতে চায়, সেক্ষেত্রে কিছু প্রসিডিওর এগুলো করতে পারে, সেশনের মাধ্যমে মেনটেন করতে হবে। বাসায় শুধুমাত্র সানস্ক্রিনটা রেগুলারলি রিলিজিয়াসলি মেনটেন করতে হবে, 2 ঘন্টা পর পর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে হবে, আর ময়শ্চারাইজার দিতে হবে। এই কয়টা জিনিস যদি ঠিক রাখতে পারে, আর বেশি কিছু বলবো না, কারণ যার মুখে দাগ নেই, যার কিচ্ছু নেই, সে যদি এখন দাগ না হওয়ার ক্রিম আগে থেকে দেওয়া শুরু করে তখন কিন্তু আরো দাগ আসতে পারে। তো অনেক ধরনের প্রোডাক্ট এখন ইউজ হয়, রেটিনল, অনেক কিছু, এগুলো না ত্বক বিশেষজ্ঞ, একজন যে স্কিন বিশেষজ্ঞ ছাড়া এগুলো নিজে নিজে ব্যবহার করা উচিত না। অবশ্যই তার পরামর্শ, একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তখন যদি ব্যবহার করে, প্লাস ঘরোয়া কিছু লাইফস্টাইল মডিফিকেশনের পাশাপাশি মেনটেন করে, তাহলে কিন্তু তার স্কিন সুস্থ রাখা সম্ভব এবং ব্রাইটনেসও বাড়ানো সম্ভব। আচ্ছা, তার মানে স্বাস্থ্যকর জীবনযাপনটা এখানেও জরুরি ত্বকের সুন্দর থাকার জন্য। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, টিভিএস কেও ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের টিভিএস। ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।